নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আজকে এমন একজনকে নিয়ে এলাম যাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু তবু বলছি। সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কালীঘাটের কাকু। কুন্তল ঘোষের কাকু এখন কালীঘাটের কাকুতে পরিণত হয়েছে। কেন কালীঘাটের কাকু? তিনি তো বেহালায় থাকেন, তিনি তো বেহালায় তার বাস, বেহালায় তার বাড়ি, তাহলে তিনি কালীঘাটের কাকু কেন? কুন্তল ঘোষ তাপস মণ্ডলকে বলতেন, কাকু তাড়া দিচ্ছে টাকার জন্য, তাড়াতাড়ি দিতে হবে টাকা, যেভাবে হোক টাকা তুলে দিন। কাকুর কাছে টাকা পৌঁছে যেত, কাকু ছুটতেন মানিক ভট্টাচার্যের কাছে, মানিক ভট্টাচার্যের কাছ থেকে একটার পর একটা চাকরি করতেন, আর সেই টাকাগুলো শেষ পর্যন্ত তার ব্যক্তিগত তহবিলে এবং নিশ্চিতভাবে তার নিজস্ব কিছু কোম্পানির তহবিলে, যে কোম্পানির সঙ্গে এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের শ্রীমান ভাইপো হয়তো জড়িত। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে তাকে নিয়ে প্রতিবেদন করতে এলাম। তার কারণ, সর্বাধিক প্রচারিত দৈনিকে গতকাল সকালবেলা, আপনারাও পড়েছেন নিশ্চিতভাবে হেডলাইনটা, কালীঘাটের কাকু সংকটে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আরে এরা এমন একটা বর্ণময় চরিত্র, সংকটে, তার শারীরিক সংকট তো কখনো প্রার্থিত নয়। তিনি সুস্থ থাকুন, তিনি ফেস করুন, তিনি ট্রায়াল ফেস করুন, তিনি চার্জশিট ফেস করুন। চার্জশিট আপনারা জানেন, যে কোনো চাকরি দুর্নীতি চার্জশিটের ক্ষেত্রে, যে কোনো চার্জশিটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোর্টে সশরীরে অভিযুক্তদের হাজির থাকতে হয়। সেই মোতাবেক যেদিন কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট ফ্রেম হওয়ার কথা, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণস্থ তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন, তৃণমূল কংগ্রেসের ডেপুটেড মন্ত্রী ছিলেন, মানে শিক্ষামন্ত্রী ছিলেন, একসময় শিল্পমন্ত্রী ছিলেন, তিনি সেদিনকে সরাসরি প্রেসিডেন্সি জেলের মাটি থেকে উঠে শেষ পর্যন্ত কোর্টে গিয়ে হাজির হয়েছিলেন, এবং তারপরে কোর্ট থেকে বেরোনোর সময় সবাইকে হার্দিক শুভনন্দন জানিয়েছিলেন নতুন বছরের জন্য। সেসব আমরা দেখেছি। তাপস মণ্ডল উপস্থিত ছিলেন, কুন্তল ঘোষ এসে উপস্থিত হয়েছিলেন, সবাই উপস্থিত ছিলেন। কালীঘাটের কাকুরও সেদিনকে উপস্থিত থাকার কথা। যে মুহূর্তে তাকে ওই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে, তখন তিনি আচমকা অসুস্থ বোধ করেন। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে পিজি হসপিটালে পাঠান, এসএসকেএমে পাঠান। এসএসকেএম আর রিস্ক নেননি। মণিময়রা এবার বুদ্ধিমান হয়ে গেছেন। মণিময়রা বুঝেছেন যে না, একে ডাকাটা রিস্কি হয়ে যাবে, শরীর খারাপটা অরিজিনাল না নকল জানি না। দ্রুত তাকে পাঠিয়ে দিয়েছেন বিএম বিড়লা হসপিটালে। এবার বিএম বিড়লা হসপিটালে গেছে, আদালতে পেশ করে, লোয়ার কোর্টে যখন তার চার্জশিট ফ্রেম হওয়ার কথা, লোয়ার কোর্টের জজ সাহেবের সামনে গিয়ে আইনজীবীরা বলেছেন আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল, এসএসকেএম থেকে এখন বিএম বিড়লাতে ট্রান্সফার করা হচ্ছে। শেষ পর্যন্ত চার্জশিট আর ফ্রেম হয়নি। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি 2রা জানুয়ারি, এদিন আবার নতুন করে এদের সবার উপস্থিত থাকার কথা, চার্জশিট ফ্রেম হওয়ার কথা। যথারীতি কালীঘাটে কাকু থাকবেন না, স্বাভাবিক। ফলত তার চার্জশিট ফ্রেম হবে কি করে, আটকে যাবে, কি হবে সেটা তো কোর্ট বলবে, কোর্টের আইন কানুন বলবে। আমি শুধু এইটুকু বলবো যে গতকাল আনন্দবাজার পত্রিকার নববর্ষের প্রথম দিনে এই হেডলাইন বেরোনোর পর, যে কালীঘাটের কাকু সংকটেই, এই রিপোর্টটা বেরোনোর পর যৎপরণই যে কোনো মানুষ, সাধারণ মানুষ চিন্তিত হবে যে লোকটার সম্বন্ধে যখন এত অভিযোগ, কোটি কোটি টাকা তুলেছে প্রভাবশালী কোনো এক ব্যক্তির ছত্রছায়া থেকে, তখন তার একটা শাস্তি হোক, তার একটা চার্জশিট হোক, তার একটা ট্রায়াল হোক, তার একটা অন্তত বিচার হোক। সেটা তো যে কোনো মানুষ চাইবে, কিন্তু তার উপর মানুষটা বেঁচে থাকুক। এই ধরনের সংকটে শুনতে খুব খারাপ লাগে। আমি যে আনন্দবাজারের প্রথম পৃষ্ঠার প্রথম খবরটা, দ্বিতীয় হেডিং যখন হয় কালীঘাটে কাকুকে নিয়ে, সেখানে লেখা হচ্ছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, সুজয় কৃষ্ণকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, এখনও তিনি অচৈতন্য অবস্থাতেই রয়েছেন। অর্থাৎ ক্রাইসিস মোমেন্ট রয়েছে কালীঘাটের কাকুর। এই রিপোর্ট যখন বেরোলো, সেদিনই আবার দুপুরবেলা সংবাদ মাধ্যমে আমরা শুনলাম, বিকেলে শুনলাম যে কালীঘাটের কাকুর জ্ঞান ট্যান ফিরে গেছে, তিনি আবার তার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছেন। আর ওদিকে বিএম বিড়লা হসপিটাল কর্তৃপক্ষ তারা বলছেন কালীঘাটের কাকুর মধ্যে তো কোনো স্ট্রোক হয়নি, কোনো শারীরিক অসুস্থতা আমরা কোনো দেখতে পাচ্ছি না, আমাদের কাছে তো সেরকম কোনো রিপোর্ট নেই। তারাও আর রিস্ক নেয়নি, তারা বলছে এমআরআই করার জায়গা এখানে নেই, আমরা অ্যাপোলোতে ট্রান্সফার করে দিচ্ছি। এইবার দেখুন, খুব ইন্টারেস্টিং, আমি যেটা অ্যাপোলোতে তো বিকেলবেলার দিকে দেখলাম অ্যাপোলোতে ট্রান্সফার হচ্ছে, অ্যাপোলোতে আবার অন্য কোনো এমআরআই করে যদি কোনো একটা রোগ খুঁজে পাওয়া যায় তার জন্য। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, আমি আপনাদের বলি যে রিপোর্টে বেরোচ্ছে, দেখলাম যে সূত্রের খবর আনন্দবাজার লিখছে, বেসরকারি হাসপাতালেও পরীক্ষার স্ট্রোকের কোনো লক্ষণ মেলেনি, অর্থাৎ বিএম বিড়লাতেও স্ট্রোকের কোনো লক্ষণ মেলেনি। তাহলে কি কারণে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা এতটা সংকটজনক হলো,
তা পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকেরা। সিসিইউতে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণর চিকিৎসার জন্য হৃদরোগ মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, স্নায়ুরোগ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভাবুন, বিএম বিড়লা হসপিটালেও মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। কাদের নিয়ে? হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ারের স্পেশালিস্ট, স্নায়ুরোগ স্পেশালিস্ট, ফিজিক্যাল মেডিসিন বিভাগের স্পেশালিস্টকে নিয়ে 5 জনকে নিয়ে মেডিকেল বোর্ড তৈরি করে তারা চিরুনি তল্লাশি করেছেন কালীঘাটের কাকুর, নখ থেকে দাঁত পর্যন্ত সব তন্ন তন্ন করে খুঁজেছেন, সেখানেও কোনো রোগ শেষ পর্যন্ত খুঁজে পাননি। তাহলে কী হলো? প্রশ্নটা হলো, দুটো প্রশ্ন আমার মনে দেখা দিল। 1 নম্বর প্রশ্ন হলো যে কালীঘাটের কাকুর বিএম বিড়লাতে যখন মেডিকেল বোর্ড তৈরি হচ্ছে, তার মানে বিএম বিড়লাও বুঝেছেন যে এই কালীঘাটে কাকু কার কাকু আদতে, ফলত কতটা গুরুত্ব দিয়েছে মেডিকেল বোর্ড তৈরি করেছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট তার কিচ্ছু হয়নি, তারা বুঝতে পেরেও এক। দ্বিতীয়ত যেটা আমার মনে হলো যে এই বিএম বিড়লার খরচটা কে যোগাচ্ছে? কালীঘাটের কাকুর সব অ্যাকাউন্ট তো ফ্রিজ করা হচ্ছে, তার আত্মীয় স্বজনও তো তারাও, তাদের বিরুদ্ধেও চার্জশিট হচ্ছে শুনছি। তাহলে কে তাহলে টাকাটা যোগাচ্ছে? তাহলে সর্বোচ্চ পর্যায়ের পরিবার নিশ্চিতভাবে বিএম বিড়লাকে যোগাচ্ছে। আমি বলছি এবার কি হলো দেখুন, বিএম বিড়লা থেকে তাকে ট্রান্সফার করা হলো অ্যাপোলো হসপিটালে, সেখানেও তো অ্যাপোলো হসপিটালে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, কে টাকাটা যোগাবে? প্রশ্ন আসে না? 3, সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আনন্দবাজারে এই রিপোর্ট বোধহয় ওই বিএম বিড়লাতে খাটে বসেই মানে রোগশয্যায় বসেই বোধহয় চোখ খুলে পড়ে নিয়েছেন কালীঘাটে কাকু। আর তারপরেই আমরা যা জানলাম যে তার জ্ঞান ট্যান এসে গেছে, তিনি আত্মীয় স্বজনের সঙ্গে কথা টথা বলছেন, মানে নর্মাল হয়ে গেছেন। অর্থাৎ আদতে কি কিছু হয়েছিল? আমরা এটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম আপনাদের সামনে যে এটা অরিজিনাল অসুস্থতা না ভড়ংবাজির অসুস্থতা। কিন্তু আজকে সকালে আনন্দবাজারে যখন লিখছে কালীঘাটের কাকু সংকটেই, তখন আমার মনে হলো যে আমাদের এই প্রতিবেদন না করলেই ভালো হতো। যে লোকটা যদি সত্যি এতটা ক্রিটিক্যাল হয়ে থাকে তাহলে ভড়ংবাজির অসুস্থতা বলাটা বোধহয় ঠিক হয়নি। কিন্তু আবার যখন এটা বলছি তখনই সেদিনই বিকেলবেলা আবার শুনছি তার জ্ঞান ট্যান এসে গেছে, তিনি আত্মীয় স্বজনের সঙ্গে কথা টথা বলতে শুরু করে দিয়েছেন। কি বলবেন বলুন? আমার খালি একটা লাইনই মনে পড়ছে যে বহুদিন আগে একজন এই কালের আধুনিক গায়ক, একটা গায়ক আমাদের বেশ আমাদের আজ থেকে 10-15-20 বছর আগের কাহিনী বলছি। একটা গান খুব চালু হয়েছিল, তুমি কি জিনিসগুরু কেউ জানে না শুধু আমি জানি, তুমি কি জিনিসগুরু কেউ জানে না আমি জানি। কালীঘাটে কাকুর ক্ষেত্রে না আমার এই লাইনটা আজকে মনে পড়ে গেল। কেন মনে পড়লো? যে কালীঘাটে কাকু, তুমি কি জিনিসগুরু শুধু ভাইপো জানে না, পাবলিকও জেনে গেছে। তার কারণ বারবার ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য ওই মণিময়ের আশ্রয়, ডাক্তার মণিময়ের আশ্রয়, পিজি হসপিটালে, কখনো উডবার্ন ওয়ার্ডে, কখনো বাচ্চাদের আইসিইউতে ঘুরে ঘুরে যাওয়া। যখনই ভয়েস স্যাম্পল টেস্ট করতে যাচ্ছেন কালীঘাটে কাকু অসুস্থ হয়ে পড়ছেন, কোনো না কোনো অজুহাত দেখিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিংটা আটকেছেন। তারপর জাস্টিস অমৃতা সিনহার পাল্লায় পড়ে শেষ পর্যন্ত প্রায় 6 ঘন্টার নোটিশে আচমকা রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে ইএসআই জোকাতে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট করিয়ে শেষ পর্যন্ত সেই ভয়েস স্যাম্পল মিলে গেছে। ফলত আলটিমেটলি ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য কালীঘাটের কাকুর ক্ষেত্রে এটা আটকানোর চেষ্টা হয়েছিল, সেটা তিনি পারেননি। আবার শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে ডেকে বারবার করে সিআইডিকে দিয়ে হেনস্থা করানো, তারপর জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে মামলাটাকে সরানো, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে একটু খেয়াল করে দেখুন কোনো একজন সুপার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার জড়িত। তা না হলে জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে তদন্ত সরানোর জন্য সুপ্রিম কোর্ট দৌড়ানো এক। দ্বিতীয়ত হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে, তিনি অ্যাডভোকেট, তার বিরুদ্ধে সিআইডি দিয়ে হেনস্থা করানো 2। তৃতীয়ত হচ্ছে কালীঘাটের কাকু ভয়েস স্যাম্পল টেস্ট করতে না দেওয়ার প্রক্রিয়া। চতুর্থ হচ্ছে এবারের এই অসুস্থতার পর্ব। 4-5বার কোর্ট ডেকেছে, যায়নি। হাইকোর্টে গিয়ে জামিন চেয়েছে সিবিআইয়ের, সেই জামিন শেষ পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে লোয়ার কোর্টকে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জশিট প্লেস করতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেটা যখন ইডি চার্জশিট প্লেস করতে যাচ্ছে, তখন আবার এই অসুস্থতার ভণ্ডামি বলুন, ভড়ংবাজি বলুন, শয়তানি বলুন, যাই হোক সেইগুলো করতে। আমি শয়তানি বলছি কথা এই কারণে যে দেখুন একটা মানুষ 4বার, প্রথমে বললেন আমার ডায়রিয়া হয়েছে, তারপরে 3 বললেন আমার বুকে চাপ হয়েছে, তখন ওই এসএসকেএম এই প্রেসিডেন্সি জেলের হসপিটাল কর্তৃপক্ষকে দিয়ে সব সার্টিফিকেটগুলো কোর্টে প্লেস করা হচ্ছিল।
এবার এখন নতুন করে এই শুরু হলো, এমন অজ্ঞান হয়ে গেল যে তার জ্ঞান নেই, তিনি ভেন্টিলেশনে। ভাবুন একজন মানুষকে ভেন্টিলেশনে কখন দেয়, যখন সত্যি কথা বলছি তার জীবনের সব থেকে বেশি ক্রাইসিস আসে। তো আমরা কি শুনলাম গত দুদিন ধরে, সুজয় কৃষ্ণ ভদ্রর ভেন্টিলেশন এবং অবস্থা খুব ক্রিটিক্যাল, আনন্দবাজার হেডলাইন দিচ্ছে। সেই লোকটাই হঠাৎ সকালবেলা তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে শুরু করছে। কি মানে বুঝলেন কিছু মানে অন্য কিছু না, তুমি কি জিনিস কাকু কেউ না জানুক, পাবলিক জেনে গেছে। আর তোমাকে কেন, আমি এবার এই প্রতিবেদন শেষ করবো এই কথাটা বলে, দেখুন এই লোকটিকেই কোনো একটা কোম্পানির ডিরেক্টর করা হয়েছিল, মনে আছে আপনাদের, 2012-র 19শে এপ্রিল। এই লোকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2011-য় ডামি ক্যান্ডিডেট হয়েছিল, মনে আছে আপনাদের। এই লোকটি চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন কোনো একটা কোম্পানির, যে কোম্পানিতে প্রভাবশালী ভাইপো কোম্পানির ডিরেক্টর ছিলেন, বা পরবর্তীকালে প্রভাবশালী ভাইপো নিজেও চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন। পরবর্তীকালে তিনি ডিরেক্টর পদ থেকেও সরে আসেন এই কালীঘাটে কাকু, যখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ঘুষের। তার পরবর্তীকালে তিনি চিফ অপারেটিং অফিসার হন, এবং চিফ অপারেটিং অফিসারের আড়ালে তিনি কি করেছেন, মানে আমি বলছি দিনের পর দিন কত কোটি কোটি টাকা তিনি চাকরি দুর্নীতিতে তুলেছেন, সেই তথ্য নিয়ে ইডি তো চার্জশিট দিতে যাচ্ছে। আর ঠিক সেই সময় কালীঘাটে কাকু কখনো এমন অবস্থা দেখাচ্ছেন যে তিনি ভেন্টিলেশনে যেতে বাধ্য হচ্ছেন, আবার মুহূর্তের মধ্যে তিনি জাগ্রত হয়ে উঠে বসছেন। পিজি হসপিটালে আমরা শুনেছি তিনি নাকি এত অসুস্থ কথা বলতে পারছেন না, আবার সেই পিজি হসপিটালে গোপন ক্যামেরায় আমরা দেখেছি কেউ ছবি তুলেছেন যে খাটের ওপর শটান উঠে বসে রয়েছেন। হচ্ছেটা কি বলছে বলুন তো বাংলায়? আমি বলছি এরকম একটা কমিক ক্যারেক্টার, এবং কমিক বলবো কেন, অপরাধী একজন ক্যারেক্টার, অভিযুক্ত শুধু না অপরাধী, তার কারণ অপরাধী না হলে এই ভণ্ডামিটা কাউকে করতে হয় না, যাই কালীঘাটে কাকু করছেন। ভালো হচ্ছে তিনি নিজেকে এক্সপোজ শুধু করছেন না, তিনি তার প্রভাবশালী বসকেও এক্সপোজ করছেন। আমি বলছি যে আমি যদি আমার কোনো সাবঅর্ডিনেট, সেই সাবঅর্ডিনেট যদি এইসব অসভ্যতা করে, তার রেসপন্সিবিলিটি আমারও, যদি সেই কোম্পানির ডিরেক্টর আমি তাকে করে থাকি। তোমায় কি বলুন তো, আমি ধরুন একটা কোম্পানির ডিরেক্টর, আমার একজন সাবঅর্ডিনেট, তাকেও আমি ডিরেক্টর করলাম, তাকে আমি চিফ এক্সিকিউটিভ অফিসার করলাম, তাকে আমি চিফ অপারেটিং অফিসার করলাম, আমি সেই কোম্পানিটা আমার, সেই কোম্পানিটা তাকে দেখারই দায়িত্ব দিচ্ছি, আর তিনিই শেষ পর্যন্ত এই চাকরি দুর্নীতি এত বড় একটা স্ক্যামের মধ্যে জড়িত, তাহলে অ্যাম আই নট রেসপন্সিবল? ভেবে দেখুন, আমি যে প্রশ্নটা করলাম সে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা প্রভাবশালী ভাইপোর নেই আমি জানি, তাও প্রশ্নটা করলাম কালীঘাটের কাকুর এই পর্বটাকে বিশ্লেষণ করার জন্য। এই প্রশ্নটাও ভীষণভাবে জরুরি ছিল।